দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যদি সমুন্নত থাকে তাহলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা যতটা বাড়বে তেমনি বাড়বে রাজনৈতিক উৎকর্ষতাও। এর জন্য অবশ্যই দরকার স্বাধীন নির্বাচন কমিশন। যদিও এই কমিশনের নানা সংস্কারের কথা বলছে রাজনৈতিক দলগুলো। আগামীর নির্বাচন ব্যবস্থা কতটা স্বচ্ছ হবে সেটা নিয়ে আলোচনা করব ভোটের ট্রেনের ২০৪তম পর্বে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে আসবো আজকের রাজনৈতিক মাঠে কি কথা আছে। এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আজকে নির্বাচন নিয়ে বেশ কথা বলেছেন। দেখতে পাচ্ছি যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি বলছেন যে নির্বাচনের দিন নির্ধারণ ও সময়সূচি ঘোষণায় জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, এবং তার জন্য তিনি কিন্তু অন্তর্বর্তী সরকারকে বলছেন যে এই যে নির্বাচনের তারিখ সেটা যাতে দ্রুত ঘোষণা করা হয়। জামাতের নেতা অর্থাৎ জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি বলছেন যে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যে পদ্ধতি আছে সেটা ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না। এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ তিনি বলছেন নির্বাচনের জন্য এখন থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রস্তুতি নিতে হবে। এবং ফয়েজ আহমেদ তৈয়ব যিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি বলছেন যে আগামী নির্বাচন নিয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ মিথ্যা তথ্য ছড়াতে পারে এবং তার জন্য মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে বলে তিনি মনে করছেন। আজকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। জেসমিন টুলি, আপনাকে স্বাগত ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে আমরা জানি যে ঠিক কয়েকদিন আগে কিন্তু সাবেক যিনি সিএসি হাবিবুল আউয়াল তিনি গ্রেপ্তার হয়েছেন, এবং গ্রেপ্তারের পরপর তাকে যখন কোর্টে উঠানো হয়েছে তিনি বলছেন যে তার অধীনে যে নির্বাচন সেটা আসলে স্বচ্ছ ছিল না বলে তিনি স্বীকার করেছেন। এবং আরও বলেছেন যে ১৯৭২ সালের পরপর যে নির্বাচন হয়েছে শেখ মুজিব ক্ষমতা গ্রহণের পর ১৯৭৩ সালে সেই নির্বাচন নিয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এবং সেটাও স্বচ্ছ ছিল না বলে তিনি মনে করছেন। এবং আরও বলেছেন যে বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা আছে সেটা নিয়ে আগামী ১০০০ বছরেও স্বচ্ছ নির্বাচন করা সম্ভব নয় তিনি মনে করছেন। কেন আসলে স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় এই বিদ্যমান পরিস্থিতিতে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচন ব্যবস্থার সাথে একটা জিনিস আছে যে বিহাইন্ড দ্য মেশিন কে আছে, মানুষগুলো কি, মানুষের মানসিকতা কি, এই একটা দিক। আমরা যদি আমাদের নির্বাচনগুলোকে পুরো পর্যালোচনা করে দেখি তাহলে জাতীয় নির্বাচনের 4টা নির্বাচনকে মোটামুটি পর্যায়ে গ্রহণযোগ্য বলে আমাদের দেশ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে। সেটা 1991 সালে, সেটা 96-এর জুনের ইলেকশন, তারপর 2001-এর এবং 2008-এ। বাকি নির্বাচন সম্বন্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন মানুষের মনে আসে। আচ্ছা, এখন আপনি আমাদের এই আইনগুলো, আমাদের যেটা মূল আইন নির্বাচন পরিচালনার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ 1972, আমরা যদি দেখি এটা 72 সালে একটা আইন এবং অনেক ব্যাপক আইন, এবং শুধু আমাদের এই আইনটা না, পাকিস্তান, ইন্ডিয়া মোটামুটি একই ধরনের আইনে নির্বাচন করে। এই আইনটা দিয়েই কিন্তু আমরা 91 সালে একটা গ্রহণযোগ্য ভালো নির্বাচন করা হয়েছে, 2008-এও করা হয়েছে, তারপর 96 সালের 12ই জুনও করা হয়েছে এবং 2001-এও করা হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যে সময়ে সরকার নির্বাচন চলাকালীন সরকার যে সরকার ছিল সেই সরকার যদি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে এবং তার প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশ্বমান ভূমিকা পালন করতে পারে বা করেন, সেই ক্ষেত্রে নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা পায়। আর নির্বাচনের ব্যাপক সংস্কার বলতে আসলে কি বোঝা যায়, সংস্কার কতটুকু যাওয়া যাবে? আমরা কি আইনগত সংস্কার করব, শুধু আইনের দিকটা সংস্কারের মধ্যে আনা হবে না? এই যে নির্বাচনে যে প্রশাসনিক যে কাঠামোটা আছে, যে কাঠামো নির্বাচন পরিচালনা করে, সেটারও ব্যাপক পরিবর্তন প্রয়োজন। কিন্তু আপা, বর্তমান পরিস্থিতিতে আসলে নির্বাচন কমিশন কতটা স্বাধীন বলে মনে করছেন আপনি? কারণ আগামীতেও যেহেতু একটি নির্বাচন আসছে এবং পরবর্তীতে আরও নির্বাচন হবে,
সেক্ষেত্রে এই স্বাধীনতা তারা কতটা বজায় রাখতে পারছে? আসলে স্বাধীন তো মানুষ তার মানসিকতায় হয়, যে সাংবিধানিক যে পদে নির্বাচন কমিশন কাজ করে এবং তারা যদি মানসিকভাবে স্বাধীন হয় এবং তারা অন্যকে দিয়ে কাজটা সঠিকভাবে করায় আনতে পারে, তাহলে কিনা তার স্বাধীনতার পুরোপুরি প্রতিফলন ঘটে সমাজে। তা আমাদের যেটা হয় আসলে যে বিভিন্ন স্তরে সরকারি কর্মকর্তারা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকে, বেসরকারি কর্মকর্তা থাকে, নির্বাচন কমিশনের কর্মকর্তা থাকে, কিন্তু নির্বাচনের যে মনিটরিং করা দরকার কমিশন এই ক্ষেত্রে অনেক দুর্বল থাকে আমার কাছে তাই মনে হয়। কারণ একটা পাশাপাশি যেটা প্যারালাল আর একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে, যেটা সরকারের অ্যাডমিনিস্ট্রেশনটা এই সময় আসলে পুরোপুরি অফ থাকা দরকার, তাহলে নির্বাচন কমিশন তার পূর্ণাঙ্গ ক্ষমতা ব্যবহার করতে পারবে, পূর্ণাঙ্গ স্বাধীনভাবে তারা তাদের মতন করে রিটার্নিং অফিসার, তাদের মতন করে তারা প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে হবে। আমরা অতীতে দেখেছি যে এই সব নির্বাচনের ক্ষেত্রে আমাদের রাষ্ট্রীয়ভাবে আসলে পুরো রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে নির্বাচনকে কুলুষিত করা হয়েছে। তা এগুলোকে মুক্ত করে কিন্তু একটা বিষয় তো আমরা দেখেছি, যেমন 2014 সাল বা 18-র যে নির্বাচন কিংবা 24-এর যে নির্বাচন হলো, সেক্ষেত্রে কিন্তু এই যে সরকারের একটা মানে কালো ছায়া কিংবা সেটা কিন্তু নির্বাচন কমিশনের উপরে ছিল। এবং সেক্ষেত্রে কি আগামী দিনের যে আসলে সরকার বলেন কিংবা রাজনৈতিক দল বলেন, তারা যে নির্বাচন কমিশনের উপরে হস্তক্ষেপ করবে না, তার আসলে মানে গ্যারান্টিটা কি কিংবা এর যৌক্তিকতা কি? না, আসলে যে দল ক্ষমতায় থাকে, একটা রাজনৈতিক দল, তারা স্বাভাবিকভাবে তারা তো ক্ষমতায় যেতেই চাইবে। এবং আমাদের দেশে রাজনীতি যারা করে সেই সব মানুষ বা যারা প্রতিদ্বন্দ্বিতা করে তারা যে কোনোভাবেই জিততে চায়। জিততে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করে। তা যদি আমাদের সংবিধানে ফিরে আসে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার, যে নামেই হোক, যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা সঠিকভাবে করার আমার মনে হয় একটা রাস্তা হয়। দ্বিতীয় যেটা স্থানীয় সরকার নির্বাচন ও বিশাল একটা নির্বাচন, যা আমাদের দেশে ম্যাক্সিমাম সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, মারামারি হয়েছে, অনেক লোক মারা যায় এবং পরিবারের মধ্যে দ্বন্দ্ব হয়, এরকম অবস্থা হয়। তা আমাদের স্থানীয় সরকার নির্বাচনটাকে নির্দলীয় করার জন্যে এই যে সুপারিশ করা আছে এই সংস্কার কমিশনের, যদি এটা নির্দলীয় হয় এবং যে সরকার থাকবে, সরকার যদি হস্তক্ষেপ না করে, তাহলে শুধুমাত্র নির্বাচন কমিশন এই নির্বাচন সুষ্ঠুভাবে তুলতে পারবে। কিন্তু সরকারি হস্তক্ষেপের যদি করে, আসলে রাষ্ট্রের তো সরকারের তো অনেক বেশি ক্ষমতা থাকে, তারা তাদের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যদি নির্বাচনকে নষ্ট করতে চায়, তাহলে আসলে কমিশন এখানে অসহায় ছাড়া আর কিছু নেই। সেই ক্ষেত্রে কমিশন খুব বেশি হলে তারা তাদের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। এর বাইরে একটা জিনিস আসলে বরাবরই বলা হচ্ছে যে এই যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার যে নির্বাচনটা, সেটা আসলে হওয়া দরকার বলে রাজনৈতিক দল অনেকেই আসলে মনে করছে। কিংবা এই যে স্থানীয় পর্যায়ে সেখানে এক প্রকার বিশৃঙ্খলা যেহেতু আছে, সেক্ষেত্রে এই নির্বাচনটা হয়ে যাওয়া উচিত বলে অনেকে মনে করছেন। আপনি কি মনে করেন? আসলে স্থানীয় সরকার নির্বাচন যদি আসলে আমাদের চিন্তা করতে হবে কোন নির্বাচনটা বেশি গুরুত্ব দেশের জন্য এবং আন্তর্জাতিকের জন্য, কোন নির্বাচন আমাদের সরকার একটা জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠন করে, একটা দল সরকারে আসে, আর স্থানীয় সরকার নির্বাচনগুলো মানুষের সেবা পাচ্ছে। দুইটাই গুরুত্বপূর্ণ, কিন্তু অধিক গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এটা জাতীয় সংসদ নির্বাচন। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচনে যাই, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন আমাদের দেশে কোনো নির্বাচন হয়নি। এই যে মানুষ যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা কিন্তু এখানে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করার বেশি সুযোগ পাবে আমার কাছে যা মনে হচ্ছে। কারণ দেখেন, এর মানে কি, মানে প্রশাসন কি আসলে একেবারে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা তাই কি বলতে চাচ্ছেন?
আপনি দেখেন একটা একটা ছোট্ট দেখেন, এই যে নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনারকে যেভাবে হেনস্থার শিকার হয়েছেন উনি, তা আপনি মনে করছেন ভোট কেন্দ্রে একজন জেতার জন্য কি খুব একটা ভালো আচরণ করবে? আমাদের রাজনীতি দলগুলো বা আমাদের প্রার্থীগুলো কি সেই পর্যায়ে আছে? এখন আপনি কি দেখতে পাচ্ছেন? তা আমার কাছে মনে হয়, এবং তার সাথে আছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি স্থানীয় সরকার নির্বাচনকে সফলভাবে না তুলতে পারে, এই নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়েও মানুষের কাছে তখন প্রশ্ন আসবে। আপা, সাম্প্রতিককালে একটা বড় প্রশ্ন আসলে যে নির্বাচনের সময় কিংবা তারিখ নিয়ে, সেটা আসলে কবে, যদিও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে, কিন্তু ফেব্রুয়ারির মধ্যে আসলে কবে হওয়া উচিত কিংবা তার আগে হওয়া উচিত কিনা, সেটা নিয়ে আপনার কাছে প্রশ্ন আছে। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সদস্য জেসমিন টুলি। আমরা বিরতির আগে যেটা নিয়ে কথা বলছিলাম, যে একটা বিষয় তো অবশ্যই স্পষ্ট, যে নির্বাচনের সময় বা তারিখ সেটা তো আসলে নিয়ম অনুযায়ী অন্তর্বর্তী সরকার ঘোষণা করার কথা, কিন্তু রাজনৈতিক দলগুলো একের পর এক সেই তারিখ চাচ্ছে, সময় চেয়েছে। এটা আসলে এদিকে কেন গেল? বারবার আসলে সময় চাওয়া হচ্ছে কেন? কি মনে হচ্ছে আপনার? আপনাকে একটা জিনিস করতে হবে, যে আপনাদের নির্বাচনটা মোটামুটি সরকার কর্তৃক বলা হয়েছিল প্রথমে যে এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে, ডিসেম্বর 2025 সালে, জুনে 2026 এই সময়, পরবর্তীতে এটা বলছে না ফেব্রুয়ারির মধ্যে। তার মানে নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে এই মিড অফ দ্য ডিসেম্বর বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে, এরকম সময়। এত আগে কিন্তু নির্বাচনের সময় কোনো সময় বলা হয় না। প্রথমত, যদি এখনই নির্বাচনের সময় হয়, তাহলে দেখা যাবে যে মানুষজন এখনই তারা ভোটারের কাছে যাওয়া শুরু করেছে এবং আচরণবিধির বড় ধরনের লঙ্ঘন করবে। সেই জন্যে যে নির্বাচনের একটা পরিবেশ এখন একটা তৈরি হতে পারে, যে নির্বাচনে যে প্রশাসন কাজ করবে, সেই প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকায় আনা, আইন শৃঙ্খলা বাহিনীকে তৈরি করা, নির্বাচনী আইনগুলোকে আপডেট করা, এবং কমিশনের বেশ কিছু স্টেক হোল্ডার আছে, যেমন তার মধ্যে রাজনৈতিক দল, সুশীল সমাজ, তারপর তারা পর্যবেক্ষক নিয়োগ, এই বিভিন্ন যে কাজগুলো, এগুলো করার জন্য কমিশন তাদের একটা কর্ম পরিকল্পনা দিতে পারে, আর মোটা দাগের একটা রোডম্যাপ দিতে পারে, যে এই মাস থেকে এই মাস তারা এই কাজ করবে। তাতে সীমানা নির্ধারণ আছে, তাদের ভোটার তালিকা আপডেট করা আছে। এই কাজগুলো নিয়ে তারা একটা কর্ম পরিকল্পনা দিলে মানুষ আসলে আশ্বস্ত হতে পারে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বহুদিন কোনো নির্বাচন, এবং ভোটাররাও অনেকদিন নির্বাচন না থাকাতে মানুষ একটু অস্থির হয়ে আছে যে নির্বাচন কবে হবে, আদতেও হবে কিনা। কিন্তু নির্বাচন তো দেশে হতেই হবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার একটা গণতান্ত্রিক দেশে। কিন্তু নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, বিভিন্ন আসলে যন্ত্রপাতি কেনা কিংবা তাদের আসলে নির্বাচনটা করার জন্য যে ধরনের প্রস্তুতি, সেটা আসলে কেমন দেখছেন? আচ্ছা, নির্বাচন কমিশন কিন্তু সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। অতীতেও দেখা গেছে, এবং এখনও কিন্তু নির্বাচন কমিশন মোটামুটি তাদের হোমওয়ার্কগুলো, তাদের অনেক কাজ কিন্তু গোছায় রেখেছে। এবং সরকারের সাথে নির্বাচন কমিশন যদি মোটামুটি একটা নির্বাচনের সময়সীমার মধ্যে, যে এই থেকে এই সময়ের মধ্যে নির্বাচনটা হতে পারবে, তাহলে কমিশন গুছায় নিতে পারবে। এবং আমার ধারণা কমিশন সব কাজগুলো তারা তাদের মতন করে আগায় নিয়ে যাচ্ছে। এবং যদি ফেব্রুয়ারিতে ইলেকশনে, তাও কমিশন করতে পারবে, যদি মার্চে হয় তাও এপ্রিলে হয়, মানে কমিশন পারবে। এটা মানে কমিশনের এই সক্ষমতা আছে। কিন্তু বিগত সময় তো আমরা দেখেছি যে ইভিএম নিয়ে বেশ বিতর্ক ছিল, ব্যালট নিয়েও বিতর্ক ছিল। আসলে সামনে নির্বাচনটা কি দিয়ে হচ্ছে? আসলে ইভিএমটা তো সংস্কার কমিশন যে সুপারিশ করেছে, ইভিএমকে না করে করা হয়েছে। কিন্তু এই কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ আছে, সেটা হলো প্রবাসীদের ভোটাধিকার। এইটার পর কমিশনকে বেশ ব্যাপকভাবে কাজ করতে হবে এবং নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, যেন এই প্রবাসীদের ভোট নিতে যে আবার যেন নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়ে যায়। এই জায়গাটা কিন্তু কমিশনের একটা বিশাল
কাজের জায়গা আছে যেটা কমিশনকে করতে কিন্তু হবে। ব্যালটের এর ক্ষেত্রেও তো দেখেছি যে আগের রাতে ব্যালট ভরে তারপর সেই বক্স নিয়ে যাওয়া হয়েছে। এই নির্বাচন কি তাহলে কি ব্যালটের মাধ্যমে হচ্ছে? ইভিএম না হলে তো তার অল্টারনেটিভ তো ব্যালট, আর তো আর কোনো সিস্টেম আমাদের দেশে এখনো চালু করার নাই, যে অনলাইনে কোনো ব্যবস্থা নাই, অতএব এটা ব্যালটেই হবে। আগের রাত্রে ব্যালট ভরে নিয়ে যাওয়া হচ্ছে, আসলে ওগুলো তো নির্বাচন বলে নির্বাচনের যে মানদণ্ড থাকে সেগুলো তো মানা হয়নি, এবং নির্বাচন তো আর বলা যায় না সেগুলোকে। কিন্তু নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে ব্যালট, ইভিএম তো হবে না, মোটামুটি বিভিন্ন আলোচনা থেকে এটাই বোঝা যাচ্ছে ব্যালটের মাধ্যমে হবে। এবং এই 10-11 কোটি ব্যালট কোথা থেকে প্রিন্ট হবে, কত কাগজ হবে, এগুলো অর্থাৎ আগামী নির্বাচন যদি ইভিএম এ না হয় সেক্ষেত্রে ব্যালটের দিকেই যাবে নির্বাচন কমিশন। আপা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি ভোটের ট্রেনে আমাদেরকে সময় দিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নির্বাচন ব্যবস্থা আপনাকে সংস্কার ধন্যবাদ। কমিশনের সদস্য জেসমিন টুলি। নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। এবার আমরা আলোচনা করব সংসদীয় আসন পরিক্রমা। নারায়ণগঞ্জ এক আসন নিয়ে কথা বলবো, যেখানে সংসদীয় আসন 204 নম্বর, এবং রূপগঞ্জ উপজেলা নিয়ে সংসদীয় আসন গঠিত, যেখানে মোট ভোটার আছেন 3,85,616 এবং পুরুষ ভোটার যার মধ্যে 1,96,894, নারী ভোটার 1,88,720 এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন 2 জন। আজকে আমাদের সঙ্গে যিনি অতিথি ছিলেন তিনি জানাচ্ছিলেন যে আগামীর যে নির্বাচন সেটা ব্যালটে কিংবা ইভিএমে যেখানেই হোক সেটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, এবং বিগত যেই কয়েকটি নির্বাচন নিয়ে বিতর্ক আছে সেই ধরনের কোনো একটি নির্বাচন যাতে আগামী দিনের বাংলাদেশ না পায় সেই প্রত্যাশাও তিনি কিন্তু করেছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করবো, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।